আসসালামু আলাইকুম এভরিবডি। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা নতুন একটা টপিকস আলোচনা করব। তোমরা যখন তোমাদের বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলে থাকো তখন বাংলায় এই জাতীয় সেন্টেন্সগুলো ইউজ করো যে মাঠে অনেক খেলোয়াড় আছে, নদীতে অনেক মাছ আছে, গাছে অনেক পাখি আছে, মাঠে দুইটি গরু আছে, মিটিংয়ে অনেক লোক আছে, বাড়িতে দুইজন লোক আছে। এইভাবে কোনো জায়গায় কোনো ব্যক্তি বস্তু আছে বুঝালে তোমরা এগুলা ইউজ করো বাংলার ক্ষেত্রে। এখন ইংরেজিতে তোমরা কিভাবে ইউজ করবা সেটা এখন তোমাদেরকে শেখাতে যাচ্ছি। ইন্ট্রোডাক্টরি দেয়ার ইন দ্য প্রেজেন্ট টেন্স, এটার নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। কোনো জায়গায় জায়গায় কোনো জায়গায় কোনো ব্যক্তি অথবা বস্তু আছে বুঝালে, ব্যক্তি বস্তু কোনো জায়গায় আছে বুঝালে এটা ব্যবহার করতে হবে। দেয়ার ইজ এবং দেয়ার আর। একজন থাকলে দেয়ার ইজ, আর যদি দুইজন থাকে দেয়ার আর। অবজেক্ট, নাউন আর অ্যাডভার্ব। এখানে যে নাউনটা বসবে এটা হলো ইনডেফিনিট। ইনডেফিনিট সিঙ্গুলার বসতে পারে, প্লুরাল বসতে পারে, অনির্দিষ্ট। যেমন এখানে উদাহরণগুলো থেকে যদি তোমরা দেখো বুঝতে পারবে। দরজায় একজন লোক আছে, দরজায় একজন লোক আছে মানে দরজার সামনে একজন লোক আছে। মাঠে দুইজন খেলোয়াড় আছে, পার্টিতে কিছু লোক আছে। এইভাবে তিনটে সেন্টেন্স আমরা এক্সাম্পল স্বরূপ নিয়েছি। অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যেতে পারত, কিন্তু তিনটে এক্সাম্পল স্বরূপ এনাফ টু আন্ডারস্ট্যান্ড প্রপারলি। এখন দেখো এটা কিভাবে করবা। একজন থাকলে দেয়ার ইজ বসাবা, তো দরজায় একজন লোক আছে, তাহলে এখানে কি বসাবা? দেয়ার ইজ। There is a man at the door. এই একজন থাকলে দেয়ার ইজ, আরেকজন থাকলে দেয়ার আর। তাহলে মাঠে দুইজন খেলোয়াড় আছে, দেয়ার আর টু প্লেয়ার্স। Two players in the field. এই there are two players in the field. পার্টিতে কিছু লোক আছে। এখানে there are কেন বসেছে? দুইজন লোক, দুইটা খেলোয়াড়, আর এখানে একজন, এই জন্য ইজ। পার্টিতে কিছু লোক আছে, তাহলে কিছু লোক, অল্প কয়েকজন কিছু লোক আছে, তাহলে আর বসবে। there are some people at the party. এই there are some people at the party, পার্টিতে কিছু লোক আছে। তো এই তিনটে সেন্টেন্স দিয়ে বুঝালাম, এগুলা দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করা যাবে বর্তমানে আছে অর্থে। তো এখন একটা জিনিস বিষয় হলো এখানে মূল যে সাবজেক্ট, তো এখানে তো আমাদের সাবজেক্ট নাই। আমরা তো আগে সাবজেক্ট, হ্যাভ, অবজেক্ট, সাবজেক্ট আর মিজার অবজেক্ট আলোচনা করেছি। এখানে তো কোনো সাবজেক্ট নাই, এখানেও সাবজেক্ট আছে। এখানে সাবজেক্টটা কই? এখানে যে রিয়েল সাবজেক্টের কাজ করতেছে সেটা কই? এইটা হলো রিয়েল সাবজেক্ট। এইটা অনুযায়ী আমরা আর বসিয়েছি, ইজ বসিয়েছি। একজন হলে ইজ, তো এখানে একজন হয়েছে এই জন্য ইজ, এখানে দুইজন হয়েছে এই জন্য আর, এখানে দুইজনের বেশি এই জন্য আর। এইভাবে অনেক হাজার হাজার সেন্টেন্স তৈরি করা যাবে এটা দিয়ে। এইটা গেল যে আফার্মেটিভ, হ্যাঁ বোধক। এখন নেই বললে দরজায় একজন লোক নেই, মাঠে দুইজন খেলোয়াড় নেই, পার্টিতে কিছু লোক নেই। এখানে আছে জায়গাত নেইটা বসাই দিলে হবে। এই নেই আছে হলো আফার্মেটিভ, নেই হলো নেগেটিভ। এই নেই, তখন কি যোগ করতে হবে? নট যোগ করতে হবে, এটার পরে নট যোগ করতে হবে। যেমন দেয়ার ইজ নট, এই নট যোগ করতে হবে, নট। এবার তো এটা হলো নেই। যেমন দরজায় একজন লোক নেই, মাঠে দুইজন খেলোয়াড় নেই, এই নেইটা ব্যবহার হবে নেগেটিভে, এখানে নেইটা।
পার্টিতে কিছু লোক নেই, নট ইউজ করতে হবে। নট, এখানে নট ব্যবহার করলে অ্যামিজের পরে হয়ে যাবে। তো এটা গেল ইন্ট্রোডাক্টরি দেয়ার ইন প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে আমরা কিভাবে ব্যবহার করতে হবে সেটা। এখন দেখো, এখন পাস্ট টেন্স, তুমি বারো ইন পাস্ট টেন্সে কিভাবে ব্যবহার করতে হবে। পাস্ট টেন্সে ব্যবহার করলে ওয়াজ ওয়ার বসাইতে হবে, আর এখানে আছে জায়গা হবে ছিল, যেমন টু ইন্ট্রোডাক্টরি দেয়ার ইন ফার্স্ট টেন্স, আর এখানে ছিল। এই কোন জায়গায় কোন ব্যক্তি বা বস্তু ছিল, ছিল বুঝেলে। দেয়ার ইজ না, দেয়ার ওয়ার, দেয়ার ওয়ার, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, অবজেক্ট অ্যাডভার্ব, এইভাবে ব্যবহার করতে হবে। একজন হলে দেয়ার ওয়াজ, আর একজন হলে দেয়ার ওয়ার। তো এটাকে আমরা ব্যবহার করব, যেহেতু নতুনভাবে সেন্টেন্স লিখতে গেলে সময়ের প্রয়োজন। তো এখন তো এটা কিন্তু অ্যাফার্মেটিভ হয়, নেগেটিভ হয়, ইন্টারোগেটিভ হয়। ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, এরপর ডব্লিউএস কোশ্চেনও হয়। যেমন এটা দিয়ে যদি আমরা ইন্টারোগেটিভ তৈরি করি, দরজায় কি একজন লোক আছে, মাঠে কি দুইজন খেলোয়াড় আছে, পার্টিতে কি কিছু লোক আছে, এইভাবে এক্সপ্রেস করতে হয়। তখন ওয়াজ ওয়ারটা আগে নিয়ে আসতে হবে, এমিজার আগে নিয়ে আসতে হবে, এমিজার আগে নিয়ে আসতে হবে, ওয়াজ ওয়ার আগে নিয়ে আসতে হবে ইন্টারোগেটিভ করলে। এরপরে নট দিলে নেগেটিভ হয়ে যাবে। তো এখন আমরা এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার ইন ফার্স্ট টেন্স, কোন জায়গায় কোন ব্যক্তি বস্তু ছিল, এই জাতীয় এক্সপ্রেশন করার জন্য এটা ব্যবহার করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু কথাবার্তা বলার সময় এরকম বলে থাকো, মাঠে দুইজন খেলোয়াড় ছিল, বাড়িতে অনেক লোক ছিল, পার্টিতে অনেক লোক ছিল, নদীতে অনেক মাছ ছিল, পুকুরে অনেক মাছ ছিল, আকাশে অনেক পাখি ছিল। এইভাবে কিন্তু অনেক সেন্টেন্স তোমরা ইউজ করো বাংলায়। ইংরেজিতে তোমরা কিভাবে এক্সপ্রেস করবে সেটা এখন দেখাবো। দরজায় একজন লোক ছিল, মাঠে দুইজন খেলোয়াড় ছিল, পার্টিতে কিছু লোক ছিল, এইভাবে। তখন একজন হলে ওয়াজ, আর একজন হলে, তাহলে এখানে শুধু ওয়াজটা বসাই দিলে হবে। There was a man at the door. There were two players in the field. There were some people at the party. এইভাবে ছিল অর্থে। এটা অ্যাফার্মেটিভ গেছে। তো নেগেটিভটা নট দিলে নেগেটিভ, যেমন there was not, there was not a man at the door. There were not two players in the field. মাঠে দুইজন খেলোয়াড় ছিল না, পার্টিতে কিছু লোক ছিল না। There were not some people at the party. এইভাবে। এখন যদি ইন্টারোগেটিভ করা হয়, দরজায় কি একজন লোক ছিল, মাঠে কি দুইজন খেলোয়াড় ছিল, পার্টিতে কি কিছু লোক ছিল, এইভাবে যখন এক্সপ্রেস করা হয় তখন কিভাবে করবা, তখন ওয়াজ ওয়ারটারে আগে নিয়ে আসতে হবে, ওয়াজ ওয়ারটারে আগে নিয়ে আসতে হবে, ওয়াজ ওয়ারটারে আগে নিয়ে আসবা। যেমন ওয়াজ দেয়ার, এটা হবে ওয়াজ দেয়ার আ ম্যান এট দ্য ডোর, ওয়াজ ওয়ার দেয়ার টু পিপলস ইন দ্য ফিল্ড, ওয়ার দেয়ার সাম পিপল এট দ্য পার্টি। এইটা হলো ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। এরপরে ইন্টারোগেটিভ নেগেটিভটা হবে, এখানে শুধু নট বসাইতে হবে। ওয়াজ দেয়ার নট আ ম্যান এট দ্য ডোর, দরজায় কি একজন লোক ছিল না। ওয়ার দেয়ার নট টু প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, মাঠে দুইজন খেলোয়াড় ছিল না, মাঠে কি দুইজন খেলোয়াড় ছিল না। ওয়ার দেয়ার নট সাম পিপল এট দ্য পার্টি, পার্টিতে কিছু লোক ছিল না, পার্টিতে কি কিছু লোক ছিল না। এইভাবে সবগুলো দিয়ে হবে। এখানে আমরা জাস্ট অ্যাফার্মেটিভটা দেখিয়েছি, অ্যাফার্মেটিভটাই মোস্ট ইম্পর্টেন্ট, এটা বেশি ব্যবহার করা হয়। তো এটা গেল ফার্স্ট টেন্সে, পাস্ট টেন্সে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা,
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু কথাবার্তা বলার সময় ভবিষ্যতেও ইউজ করে এগুলা। যেমন মাঠে অনেক খেলোয়াড় থাকবে, বাড়িতে অনেক মেহমান থাকবে, দরজার সামনে অনেক লোক থাকবে, এই পুকুরে অনেক মাছ থাকবে, মাঠে 2টি গরু থাকবে, আকাশে অনেক পাখি থাকবে, গাছের উপরে অনেকগুলা পাখি থাকবে। এইভাবে ভবিষ্যতে কোনো জায়গায় কোনো ব্যক্তি বস্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার ইন ফিউচার টেন্সে কিভাবে ব্যবহার করবা তোমরা, সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। এখন দেখো পাস্ট টেন্স, ইন্ট্রোডাক্টরি দেয়ার ইন ফিউচার টেন্স। এখন তোমাদেরকে যেটা চেঞ্জ করতে হবে, এখানে ওয়াজ ওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, যেহেতু এটা ফিউচার, এই জন্য এটা চেঞ্জ করতে হবে, ছিল না এটা চেঞ্জ করতে হবে। এই এখন এদিকে একটু দেখো, থাকবে, এটা তো ছিল, এখন এখানে হয়ে যাবে থাকবে। কোনো জায়গায় কোনো ব্যক্তি বা বস্তু থাকবে বুঝালে থাকবে কথাটা। হ্যাঁ, এখন দেখো ইংরেজিতে এটা দেয়ার উইল বি, দেয়ার উইল বিতে থাকবে। দেয়ার উইল বির পরে অবজেক্ট, অবজেক্ট কি? অবজেক্ট হলো নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ, আর অ্যাডভার্ব হলো প্লেস, টাইম, ম্যানার। তিনটা থেকে একটা বসতে পারে বা দুইটা একই টাইমে বসতে পারে। যেমন দরজায় একজন লোক থাকবে, মাঠে 2জন খেলোয়াড় থাকবে, পার্টিতে কিছু লোক থাকবে, এইভাবে। তখন দেয়ার উইল বি, there will be a man at the door, there will be 2 players in the field, there will be some people at the party, পার্টিতে কিছু লোক থাকবে। এটা হলো ভবিষ্যতে কোনো জায়গায় কোনো ব্যক্তি বস্তু থাকবে, এগুলো কিন্তু তোমরা ব্যবহার করে থাকো। তো এখন এখানে দেখো, এখানে যে অবজেক্টটা হবে, নাউনটা হবে অনির্দিষ্ট। যেমন একজন লোক, এ ম্যান, এটা অনির্দিষ্ট। আবার 2 প্লেয়ার্স, 2জন খেলোয়াড়, এই 2জন খেলোয়াড় কে আমরা জানি না, অনির্দিষ্ট। এরপরে সাম পিপল, কিছু লোক, তো কিছু লোক কে কে সেগুলাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি না, তবে কিছু লোক। এই অনির্দিষ্ট কোনো জায়গায় কোনো ব্যক্তি বা বস্তু থাকবে অনির্দিষ্টভাবে, অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু থাকবে, এই তখন আমরা এটা ব্যবহার করতে পারি। তো এটা গেল আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার ইন ফিউচার টেন্স। ইন্ট্রোডাক্টরি দেয়ার ইন ফিউচার টেন্স। তো এটা নেগেটিভটা হয়, যেমন ধরো যে একজন লোক থাকবে না, তখন এখানে ব্যবহার করতে হবে দেয়ার উইল নট বি, এই নট বি ব্যবহার করতে হবে, নেগেটিভ। দেয়ার উইল নট বি আ ম্যান অ্যাট দ্য ডোর, দেয়ার উইল নট বি 2 players in the field, there will not be some people at the door, পার্টিতে কোনো লোক থাকবে না, কিছু লোক থাকবে না। এখানে শুধু নটটা ইউজ করলে হবে। যেমন there will not be, there will not be, not be, এখানে হলো লোক থাকবে না, থাকবে না, থাকবে না, পার্টিতে কিছু লোক থাকবে না। তো এটাই ইন্টারোগেটিভে হয়, পার্টিতে কি কিছু লোক থাকবে, দরজায় কি একটা লোক থাকবে, এরপরে মাঠে কি 2জন খেলোয়াড় থাকবে, এইভাবে কিন্তু তোমরা কোশ্চেন করে থাকো। তো কোশ্চেন করলে এই কোশ্চেনটা কিভাবে সেন্টেন্স আকারে বানাবা, সে প্যাটার্নটা হলো উইলটা আগে নিয়ে গেলে হবে। যেমন উইল দেয়ার বি আ ম্যান অ্যাট দ্য ডোর, এইভাবে উইলটা আগে নিয়ে গেলে হবে। তো এটা গেল আমাদের
ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। ইন্ট্রোডাক্টরি দেয়ার কেন? সূচনামূলক দেয়ার, শুরুতেই দেয়ারটাকে আমাকে নিতে হয়। আর শুরুতে দেয়ারটা কখন নেব? যদি কোনো জায়গায় কোনো ব্যক্তি বস্তু থাকে, অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বস্তু থাকে, তখন আমাদেরকে দেয়ার নিতে হয়। এই দেয়ারটার নাম হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা নিতে হয়, এই জন্য এটার নাম হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে আমরা আলোচনা করেছি কি? ইন্ট্রোডাক্টরি দেয়ার ইন প্রেজেন্ট টেন্স, ইন্ট্রোডাক্টরি দেয়ার ইন ফার্স্ট টেন্স, ইন্ট্রোডাক্টরি দেয়ার ইন ফিউচার টেন্স। এই তিনটে টেন্স, একটা হলো কোনো জায়গায় কোনো ব্যক্তি বস্তু আছে বর্তমানে, আর একটা হলো অতীতকালে ছিল এখন আর নেই, আর একটা হলো ভবিষ্যৎকালে থাকবে। এই তিনটে টেন্সে ব্যবহার, এগুলো ব্যবহার যেমন টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, ইন্ট্রোডাক্টরি দেয়ার, এগুলোর ব্যবহার বেশি, এগুলো ভালো করে আইডেন্টিফাই করতে হবে। তো এখন আমি দেখাতে যাচ্ছি তোমাদেরকে যে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার, এগুলোর ভিতরে কিছু কিছু প্যাঁচ আছে। প্যাঁচ কি? যেমন আমি বাজারে আছি, বা আমি মার্কেটে আছি, বা আমি মিটিংয়ে আছি, তাইলে এটা একটা। এরপরে আমার একটি গরু আছে, বা আমার একটি সুন্দর মোবাইল আছে, এখানেও কিন্তু আছে। আবার মাঠে দুইজন খেলোয়াড় আছে, এখানেও কিন্তু আছে। এই যে তিনটা আছে হইলো, কেন হয়েছে, কেমনে হয়েছে, সেটা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখাবো যে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং ইন্ট্রোডাক্টরি দেয়ারের মধ্যে পার্থক্য কি। যেমন এদিকে একটু আমরা লক্ষ্য করি, বি ভার্বের ভিতরে আছে অর্থে হয়, অ্যামিজারের অর্থ আছে অর্থে হয়, হ্যাভেসের অর্থ আছে অর্থে হয়, আবার ইন্ট্রোডাক্টরি দেয়ার এটার অর্থ আছে অর্থে হয়। তো তিনটের ভিতরে আছে অর্থ, কারণটা কি, কিভাবে ব্যবহার করব? তো এদিকে আমরা একটু লক্ষ্য করি, হ্যাভেস আছে যে অর্থটা হয়, টু হ্যাভ ভার্বের আছে যে অর্থটা, এটা হলো মালিকানা। মালিকানা, এটা হলো মালিক, জিনিসটার মালিক ব্যক্তি বা বস্তু, মালিকানা বুঝালে হবে। যেমন আমার একটি নতুন মোবাইল সেট আছে, এটা আমার মালিক, আমি এটার মালিক। তাহলে টু হ্যাভ ভার্ব ব্যবহার হয় মালিকানা অর্থে। এখন বি ভার্বটা ব্যবহার হয় আছে অর্থে। আছে অর্থে এটা একটা, আছে অর্থে ব্যবহার হয় ব্যক্তি বা বস্তুর কোনো এক্সিস্টেন্স আছে কোনো জায়গায়, এরকম হলে আছে অর্থে ব্যবহার হয়। যেমন cat is under the table, একটা বিড়াল এই টেবিলের নিচে আছে, এটার অর্থ হইলো একটা বিড়াল টেবিলের নিচে আছে। তো এখন এটা মিজারের অর্থ হচ্ছে আছে। আবার আমরা এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার কোনো জায়গায় কোনো ব্যক্তি বা বস্তু আছে বুঝালে, এখানেও কিন্তু আছে। তো এটাও কোনো জায়গার ভিতরে আছে, আর এটাও কোনো জায়গার ভিতরে আছে। এক্সিস্টেন্ট, এ পারসন অর থিং, এক্সিস্টেন্ট আ পারসন ফর এ পারসন অর থিং, অস্তিত্ব আছে একটা ব্যক্তি বা বস্তুর। যেমন সেই বাজারে, সে ইংল্যান্ডে, সে বাড়িতে, সেই কানাডা, এভাবে অস্তিত্ব থাকে। তো দুইটার অর্থে আছে অর্থে। তো এটার ভিতরে পার্থক্যটা কি? যেমন cat is under the table, বিড়ালটি টেবিলের নিচে আছে, অর্থাৎ বিড়ালটি টেবিলের নিচে। তো এখন এই জিনিসটারে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়েও ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি লিখি দেয়ার ইজ আ cat under the table, এই there is a cat under the table, তো এটার যে অর্থ, এটার অর্থ একটা বিড়াল এই টেবিলের নিচে আছে, এটার অর্থ একটা বিড়াল টেবিলের নিচে আছে। যেমন আমরা আবার লিখতে পারি a man is at the door, একটা লোক আছে দরজার সামনে, দরজায় একটা লোক আছে, এখানে কিন্তু আছে অর্থ। এগুলো হলো প্রিপজিশনাল ফ্রেজ,
অ্যাডভার্বিয়াল প্রেস বলতে হবে। তো অ্যাডভার্বিয়াল প্রেস, তো আ ম্যান ইজ অ্যাট দ্য ডোর, একটা লোক আছে এই দরজার সামনে। তো এই জিনিসটাকে যদি আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে ব্যবহার করি, এইভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। দেয়ার ইজ আ ম্যান at the door, there is a man at the door, দরজার সামনে একটি লোক আছে বা দরজায় একটি লোক আছে। এখন এটার ভিতরে পার্থক্য হচ্ছে এটা। তো এখন এটা তো ব্যবহার হয় নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু কোনো জায়গায়, অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু কোনো জায়গায় আছে, তার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। এখন যদি আমরা বলি বইটি টেবিলের উপরে আছে, তখন আমরা কি এটা ব্যবহার করব? বইটি টেবিলের উপরে আছে, তখন আমাদেরকে এটা ব্যবহার করা ভালো। দ্য বুক ইজ অন দ্য টেবল, এই দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি এই টেবিলের উপরে। বইটি টেবিলের উপরে এটা বললেও হবে। মানুষটি দরজার সামনে এটা বললেও হবে। একটা বিড়াল টেবিলের নিচে এটা বললে হবে, আছেটা না বললেও চলে। তো অর্থ সুন্দরের জন্য, সুবিধার জন্য দ্য বুক ইজ অন দ্য টেবল, কারণ বইটি টেবিলের উপরে তার এখনো অস্তিত্ব আছে ওইখানে, এই জন্য আমরা আছেটা ব্যবহার করি। এটা হলো অর্থ। তাহলে এটার মধ্যে আর এটার মধ্যে আমরা ডিফারেন্সটা বুঝতে পারলাম। আর এটার মধ্যে আছে অর্থে যেটা, এটারও ডিফারেন্স বুঝতে পারলাম। এটার অর্থ মালিকানা, যেমন আই হ্যাভ নিউ মোবাইল সেট, এই আই হ্যাভ আ নিউ মোবাইল সেট, আমার একটা নতুন মোবাইল আছে, এটা হলো মালিকানা। তাহলে এই তিনটার আছে অর্থ আমরা ক্লিয়ার হয়েছে। আবার যেমন আমরা যদি, যেমন আমার কোনো মোবাইল নেই বা আমার কোনো বই নেই, আমরা যদি কোনোটা ব্যবহার করি, নেগেটিভে যদি কোনো ব্যবহার করি, নু ব্যবহার করতে হবে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন ব্যবহার করতে হবে নো এর পরে। আবার নো এর আর একটা ব্যবহার আমরা আলোচনা করেছিলাম, আমাদের নো এর আর একটা ব্যবহার আমি আলোচনা করেছিলাম আগের একটা লেসনে, যে নো এর পরে কাউন্টেবল নাউনও বসতে পারে, আনকাউন্টেবল নাউনও বসতে পারে। তো যখন সিঙ্গুলার নাউন বসবে এবং আনকাউন্টেবল নাউন বসবে, তখন আমরা ভার্বটা সিঙ্গুলারও নিতে, সিঙ্গুলার নাউন এবং আনকাউন্টেবল নাউন যদি আসে, আমরা ভার্বটা সিঙ্গুলার নিতে পারি। তো এই নু এর পরে আমাদেরকে সিঙ্গুলার নাউন বসাইতে হবে, কোনো অর্থ হবে। আরও বসাইতে পারি, যেমন এনি, নট এনি ব্যবহার করা যায়, এটা ব্যবহার করতে হবে কোনো অর্থ। যেমন আমি লিখলাম এখানে একটা সেন্টেন্স লিখলাম, আমার কোনো বই নেই। এখানে টু হ্যাভ ভার্ব, আমার কোনোটা আসছে, নেই। আমরা তো আগে বলছি আমার বই নেই, এটা আমরা আলোচনা করেছিলাম। আমার বই নেই এটা আলোচনা করেছিলাম। তো এখানে আমার কোনো বই নেই এটা আলোচনা করতে হলে প্রথমে আই হ্যাভ নু ব্যবহার করতে পারি, আই হ্যাভ নো বুক, অথবা I have not any book, I have not any book, আমার কোনো বই নেই, আমার কোনো বই নেই। আবার আমরা এটা এইভাবে করতে পারি, I don't have any book, তিনটার অর্থ একই। I have no book, আমার কোনো বই নেই। I have not any book, আমার কোনো বই নেই। I don't have any book, আমার কোনো বই নেই, একই অর্থ। কোনোটা আসলে, যেমন মাঠে কোনো খেলোয়াড় নেই, কোনোটা ইন্ট্রোডাক্টরি দেয়ারে আসলো, মাঠে কোনো
খেলোয়াড় নেই, তখন এটা আমাদের কিভাবে বলতে হবে, নুটা ইউজ করতে হবে। যেমন there is no man in the field, there is no man, এই নো এর পরে সিঙ্গুলার নাউন ব্যবহার হয়েছে। আর আমরা যদি এটা এভাবে there is not any man, এইভাবে নট এনিও ব্যবহার করতে পারি। there is no man in the field, there is not any man। নু ব্যবহার করলে, নুটা যদি ব্যবহার কোনো অর্থটা যখন আসে কোনো অর্থে, নু অর্থ কোনো, আর এটা অর্থে এনি। যেমন there is not any man, কোনো মানুষ নেই, একই অর্থ। এমনি এনি অর্থ যে কোনো ব্যক্তি বস্তু হইতে পারে। তো এটা গেল আমাদের ব্যবহারটা, যে হ্যাভ, হ্যাজ, ইন্টারেক্টেড, দেয়ার এবং বি। আর হ্যাভের কোনোটা আসলে এটা হবে, নু এর পরে সিঙ্গুলার নাউন হবে। আর এই নু না বসিয়ে আমরা নট এনি যদি ব্যবহার করি, নট এনি ব্যবহার করতে হবে। যেমন আমরা এখানে দেখিয়েছি, যেমন নট ব্যবহার করলে এনি ব্যবহার করতে হবে নু এর ক্ষেত্রে। এরকম অনেক সেন্টেন্স ব্যবহার করা হয় প্রতিদিন। যেমন মাঠে কোনো খেলোয়াড় নেই, তার কোনো জ্ঞান নেই, তার কোনো বুদ্ধি নেই, তার কোনো শক্তি নেই, তার ঢাকা শহরে কোনো বাড়ি নেই, তার কোনো গাড়ি নেই। এইভাবে আমরা নুটা ইউজ করি, তখন আমাদেরকে এটা ব্যবহার করতে হবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে এই টু বি ভার্ব অফ, টু হ্যাভ ভার্ব অফ, ইন্ট্রোডাক্টরি দেয়ার মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট, পার্থক্যটা কি। হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদেরকে আমি কিছু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখাবো। এই ওয়ার্ডগুলোর পরে ভার্বটা সবসময় প্লুরাল হবে, প্লুরাল ভার্ব হবে এই ওয়ার্ডগুলোর পরে। যেমন this, few, those, others, but, several, but, eggs are rotten। বট এর পরে আর হয়েছে বটের কারণে, বট আর প্লুরাল ভার্ব হবে এই ওয়ার্ডগুলোর পরে। যেমন several men were injured in an accident, একটা অ্যাক্সিডেন্টে কতিপয় লোক আহত হয়েছিল। এই সেভারাল এর পরে প্লুরাল হবে, নাউন বসলে নাউনটা প্লুরাল হবে। এরপরে এটা তো গেল, এরপরে আছে এই প্রেস, এই প্রেসেসগুলোর পরে ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব, ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে। যেমন প্যাক অফ, প্রাইড অফ, স্কুল অফ, গ্যাং অফ, কোরাস অফ, বক্স অফ, বান্স অফ, ফ্লাক অফ, ফেয়ার অফ, ফাইল অফ। এই প্রেসেসগুলোর পরে ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন এখানে আমরা দুইটা সেন্টেন্স লিখেছি, আ প্রাইড অফ লায়ন্স, আ প্রাইড অফ লায়ন্স ইজ অ্যাপ্রোচিং টু দ্য বেবি। সিংহের একটা দল শিশুটির দিকে আসতেছে, এখানে ইজ বসিয়েছে সিঙ্গুলার ভার্ব। আ বক্স অফ বুকস ওয়াজ আন্ডার দ্য বেড, আ বক্স অফ বুকস ওয়াজ আন্ডার দ্য বেড। এখানে বক্সের পরে বক্স অফ, প্রাইড অফ, এগুলোর পরে সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন এখানে সিঙ্গুলার ভার্ব বসেছে। তো এইটা গেল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো এক্সেপশনাল। যেমন প্যাক অফ, প্রাইড অফ, স্কুল অফ, গ্যাং অফ, কোরাস অফ, বক্স অফ, বান্স অফ, প্লাক অফ, ফেয়ার অফ, ফাইল অফ, এগুলোর পরে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। এটা একটা যে সিংহের দল, সিংহের দল, পাখির ঝাঁক,
মাছের ঝাঁক, এভাবে একটা কালেকটিভ সমষ্টিগতভাবে বুঝাচ্ছে। এই জন্য ইজ বসাইতে হবে। আর এগুলার পরে নাউনও বসতে পারে, ডিরেক্টলি সরাসরিও বসতে পারে। তখন ভার্বটা হবে প্লুরাল ভার্ব। ফি দি মানে প্লুরাল আর ভি দি মানে ভার্ব। এখানে প্লুরাল কাউন্টেবল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। যেমন ফ্রাইড অফ লায়ন্স, বক্স অফ বক্স অফ বক্স, এখানে বক লিখি না, আমরা বক্স লিখছি। তো ভার্বটা হইছে সিঙ্গুলার। এখানে লায়ন্স দেখে যারা শিক্ষার্থী আছে, এই লায়ন্স দেখলে আমরা আর বসাবো বা অয়ার বসাবো এমনটি না। বক্স দেখলে আমাদেরকে ওয়াজ অয়ার বসাবো বা আর বসাবো এমনটি না। এখানে তো এখন কেন আমরা ওয়াজ বসিয়েছি? ওয়াজের আগে তো এটা প্লুরাল, ইজের আগে তো এই লায়ন্সটা প্লুরাল। তো আমাদের রুলে বলা আছে যে ফ্রাইড অফ বক্স অফ, এটার পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসাইতে হয়। সেজন্য এখানে আমরা সিঙ্গুলার ভার্ব বসিয়েছি। তো এইটা গেল আমাদের সংক্ষিপ্ত আলোচনা। তো আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার সম্পর্কে আলোচনা করেছি। এখন তোমরা শিক্ষার্থী বন্ধুরা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বটা যে নেব, সাবজেক্টের সাথে এটার এগ্রিমেন্টটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি যেগুলো আমরা ভার্বটাকে ঠিক করতে হবে। ভার্বটা কি আমাদের সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? যেমন কাম কামস, দুইটা আছে, ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ, ইজ আর, ওয়ার্ন এবং ওয়ান্স। এখন আমরা এই দুইটা ভাব থেকে একটা ভাব নিতে হবে, আর সেটা নেব আমরা সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে নিতে হবে। তো এখন আমরা আসি, প্রথম যে জিনিসটা আমরা লিখেছি ওয়ান অফ, নো ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ। এই ফ্রেজগুলো যখন থাকবে, তখন এগুলোর পরে ফি-সি-এন বসবে। ফি-সি-এন অর্থ কি? ফি-সি-এন এর অর্থ আছে, সেটা হচ্ছে ফি অর্থ প্লুরাল, প্লুরাল কাউন্টেবল নাউন। ফি দি প্লুরাল আর সি দি হলো কাউন্টেবল। কাউন্টেবল মানে কি? কাউন্ট, কাউন্ট অর্থ গণনা করা, আর কাউন্টেবল অর্থ গণনার যোগ্য, গণনার মতো, গণনা করা যায় এমন জিনিস। আর নাউন অর্থ নাম, প্লুরাল কাউন্টেবল নাউন, যে নাউনগুলো আমরা গণনা করতে পারি সেগুলো এখানে বসবে এই ওয়ার্ডগুলোর পরে, এই ফ্রেজগুলোর পরে। এখানে এই নাউন যেহেতু আছে, নাউনের সাথে আমরা অ্যাডজেক্টিভ নিতে পারবো, অ্যাডভার্ব নিতে পারবো, এই ডিটারমিনেন্ট নিতে পারবো। যদি আমাদের প্রয়োজন হয় আমরা নেব, আর প্রয়োজন হলে নেব না। তো এই জন্য আমাদের এই নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন বসবে। এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে। এখানে যে ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব যদি আমাদের এই সাতটা হয়। এই সাতটা যখন আসবে তখন আমাদেরকে এই সিঙ্গুলার ভার্ব নিতে হবে, এটা একটা রুল। এখন আসি আমরা উদাহরণে, উদাহরণের দিকে আমরা তাকাইলে বুঝতে পারবো যে ওয়ান অফ দ্য মোস্ট মেরিটোরিয়াস স্টুডেন্টস, ওয়ান অফ দ্য মোস্ট মেরিটোরিয়াস স্টুডেন্টস, এখানে কি কাম হবে না কামস হবে? হিয়ার। এখন এখানে আমরা কি বসাবো? আমাদের তো আগের রুলে আমরা পড়েছি যে ওয়ান অফ, নো ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, এই ফ্রেজগুলো যখন থাকবে এগুলোর পরে প্লুরাল কাউন্টেবল নাউন, তাইলে স্টুডেন্টসটা কাউন্টেবল নাউন, আমরা গণনা করতে পারি, বসেছে। এর আগে বসেছে ওয়ান অফ,
এখন ওয়ান অফ এর পরে প্লুরাল কাউন্টেবল যেহেতু বসেছে আমরা চোখ বন্ধ করে বলতে হবে এটা সিঙ্গুলার হবে। তো সিঙ্গুলার ভার্ব কোনটা? এটা কামস। এটা হলো আমাদের সিঙ্গুলার ভার্ব। ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে এটা সিঙ্গুলার ভার্ব হিসেবে ধরা হয়। তো কামস হবে। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট মেরিটোরিয়াস স্টুডেন্টস কামস হিয়ার। তাহলে সিঙ্গুলার ভার্ব কি? ওয়াজ। এরপরে ওয়ান অফ দ্য বয়েজ হু হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। তাহলে ওয়ান অফ দ্যার পরে প্লুরাল কাউন্টেবল বসে। তাহলে বয়েজ এটা হলো প্লুরাল কাউন্টেবল বসেছে। এরপরে এখানে যে হু আসছে, হুটা এসে সমস্যাটা ফাঁকাই দিছে, নাইলে আমাদের হ্যাজ বসাইতে হইতো। এখন হু আসার কারণে হুর আগে যেটা থাকবে ওইটা অনুযায়ী আমাদেরকে এই নিতে হবে। এখন হুর আগে কি আছে? বয়েস আছে, প্লুরাল আছে। তাহলে আমরা ভার্বটা নিতে হবে প্লুরাল। এটা হলো এক্সেপশনাল একটা রুল। এটা এক্সেপশনাল রুল কি? ওয়ান অফ দ্যার পরে প্লুরাল যখন নাউন থাকবে, হু থাকলে প্লুরাল নাউন হবে। হু যদি থাকে আর হুর আগে যদি প্লুরাল নাউন থাকে হ্যাভ হবে, আর হুর আগে যদি সিঙ্গুলার থাকে হ্যাজ হবে। হুর আগে যদি প্লুরাল নাউন থাকে হ্যাভ হবে, আর হুর আগে যদি সিঙ্গুলার নাউন থাকে হ্যাজ হবে। এটা হলো হু এর ক্ষেত্রে। হু যদি চলে আসে, ওয়ান অফ দ্যার পরে হু যদি চলে আসে এর উল্টো হবে, প্লুরাল হবে। এখন যদি এই হুটা না থাকতো, ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ হইতো। হুটা আসার কারণে হ্যাভ হয়েছে। এইটা বহুবচন, অনেকগুলা বালক থেকে মাত্র একটা বালক। অনেকগুলা বালক থেকে একটা বালকের কথা বলা হয়েছে, এই জন্য হ্যাজ হইতো যদি হুটা না আসতো। এখন হুটা আসার কারণে হয়ে গেছে হ্যাভ। হুটা আসার কারণে এই বয়েস অনুযায়ী অর্থটা হয়ে গেছে, হ্যাভ হয়ে গেছে। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ হু হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। ছেলেদের মধ্যে একজনের কাজটি করেছিল। Neither of his sisters is are married. Neither of his sisters is are married. is বসবে না আর বসবে। তো এখানে আমরা তো neither of এর পরে প্লুরাল কাউন্টেবল না বসে। neither of sisters এটা বহুবচন। তাইলে তার বোনদের কারোরই বিয়ে হয়নি। টুরিস্ট want অথবা wants to be climb the mountain. প্লুরাল কাউন্টেবল নাউন। টুরিস্ট যে পর্যটক যারা ভ্রমণ করে, টুরিস্ট। এখন রুল অনুযায়ী সিঙ্গুলার নাউন হবে। তাহলে সিঙ্গুলার নাউন কোনটা? ওয়ান্স। নো ওয়ান অফ দ্য টুরিস্ট ওয়ান্টস টু ক্লাইম্ব দ্য মাউন্টেন। টুরিস্টের কেউই চায় না যে ওই মাউন্টেনে উঠতে। টুরিস্টের কেউ মাউন্টেনে উঠতে চায় না, এটা হলো অর্থ। তাহলে এগুলো হলো আমাদের এক্সেপশনাল, যে এগুলো আমাদেরকে একবারে মেমোরাইজ করে ফেলতে হবে। একবারে মেমোরাইজ, এমনভাবে মেমোরাইজ করতে হবে যেন আর ভুল না হয়। যেমন ওয়ান অফ, নো ওয়ান অফ, অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ। এই 7টার পরে প্লুরাল কাউন্টেবল নাউন বসবে, ভার্বটা সিঙ্গুলার হবে। এগুলার আরো এক্সেপশনাল ব্যবহার আছে। তো এগুলা বেশি আসে পরীক্ষায় এবং গুরুত্বপূর্ণ, এই জন্য এগুলা একবারে মেমোরাইজ করে ফেলতে হবে। ওয়ান অফ, নো ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ। এগুলোর পরে প্লুরাল কাউন্টেবল নাউন বসবে, ভার্বটা হবে সিঙ্গুলার। আর এখানে যেহেতু নাউনটা আসছে, নাউনটার সাথে অ্যাডজেক্টিভ আসতে পারে, অ্যাডভার্ব আসতে পারে, ডিটারমিনার আসতে পারে। যেমন এখানে এসেছে, যেমন এটা ডিটারমিনার, এটা ডিটারমিনার, এটা অ্যাডজেক্টিভ, এগুলা ডিটারমিনার, এগুলা ডিটারমিনার অ্যাডজেক্টিভ, এই ডিটারমিনার, 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 এগুলা এসেছে। এগুলা আসতে পারে, আবার নাও আসতে পারে। তবে নাউনটা যে ফোকাসটা, নাউনটা হবে প্লুরাল। নাউনটা হবে প্লুরাল, যেমন এখানে সবগুলো প্লুরাল নাউন হয়েছে, সবগুলো প্লুরাল নাউন হয়েছে। আর ভার্বটা হবে সিঙ্গুলার।
তো এটা গেল আমাদের আলোচনা। ইনট্রানজিটিভ ভার্ব যেগুলো আছে, যেমন আই গো, এটার প্যাসিভ কি হবে? এটার প্যাসিভ ইট ইজ দিলে হবে? ইনট্রানজিটিভ ভার্ব যে ক্রিয়াগুলার অবজেক্ট থাকে না এগুলো প্যাসিভ হবে না। যে ক্রিয়াগুলার অবজেক্ট থাকে না এগুলা প্যাসিভ হবে না। যেমন আই গো টু স্কুল। টু স্কুল এটা কোনো অবজেক্ট না। অবজেক্ট হলো দুইটা জিনিসের নাম, একটা হলো নাউন হতে অথবা প্রোনাউন হবে। এটা কোনো নাউন প্রোনাউন না, এটা হলো প্রেপোজিশনাল ফ্রেজ। এটা প্রথম প্রেপোজিশন, এরপরে নাউন থাকলে এটা প্রেপোজিশনাল ফ্রেজ হয় গঠনগত, কিন্তু অর্থগত অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করে। প্রেপোজিশনাল ফ্রেজগুলা অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে এবং নাউনেরও কাজ করে। তো আই গো টু স্কুল এটা হলো অবজেক্ট না, অবজেক্ট হলো নাউন প্রোনাউন। তো তাহলে এটা প্যাসিভ হবে না। যেমন they are coming here, তারা এখানে আসতেছে, এটার প্যাসিভ কি? এটার প্যাসিভ হবে না, কারণ কাম গো এগুলো হলো ইন্ট্রানজিটিভ ভার্ব, এগুলো কোনো অবজেক্ট গ্রহণ করে না, এগুলো সব সময় অ্যাডভার্ব গ্রহণ করে। এখন অবজেক্ট না থাকলে নেওয়া যাবে না, অবজেক্ট না থাকলে প্যাসিভ হবে না। এখন আমরা যদি এ কাম হেয়ার উঠাই দিই, স্কুল না দিই, তারপরেও আমরা এগুলা প্যাসিভ করতে পারবো না, কারণ এগুলা কখনো অবজেক্ট নেয় না। আইডিয়া করে ইট বসাই দিলে কিন্তু হবে না। ইট এটা অবজেক্ট নেয়, রিড এগুলো অবজেক্ট নেয়, এই জন্য আমরা ইট বসিয়েছি। এগুলো যেহেতু অবজেক্টই নেয় না, এই জন্য ইট বসানোর কোনো সুযোগ নাই, এগুলা প্যাসিভ হবে না। সে নিজে নিজে আত্মহত্যা করছে, সে আত্মহত্যা করেছে। তো এটা আমরা যখন প্যাসিভ করব, এটা এগুলো হলো এক্সেপশনাল রুল, তখন আমাদেরকে বসাইতে হবে, এটা যেভাবে আছে সাবজেক্ট এভাবে বসাই দিতে হবে। এটা কোন টেন্সে আছে? ফার্স্ট ইনডিফিনিট অ্যাক্টিভে আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট প্যাসিভটা কি? সাবজেক্ট ওয়াজ ওর বি থ্রি অবজেক্ট। তাহলে হি ওয়াজ খেলড, বি থ্রি হবে, প্যাসিভে তো সবসময় খেলড। এরপরে এটা বাই হিমসেলফ লিখে দিতে হবে, আর কিছু লাগবে না। রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। হি ওয়াজ কিলড বাই হিমসেলফ, এই হি ওয়াজ কিলড তাকে হত্যা করা হয়েছে বাই হিমসেলফ তার নিজের দ্বারাই। তো এখানে আমরা কিছু চেঞ্জ করি নাই, শুধু আমরা ওয়াজটা বসিয়েছি, বাইটা বসিয়েছি। এইভাবে বাকি যত এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো আসবে, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত প্যাসিভ আসবে, এভাবে করতে হবে। আমাদেরকে অক্সিলিয়ারি ভার্বটা বসাইতে হবে আর বাই বসাইতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউনের আগে। এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, এই রিফ্লেক্সিভ প্রোনাউনের আগে আমাদের বাই বসাইতে হবে আর এখানে অক্সিলিয়ারি ভার্বগুলো নিতে হবে। এটা এগুলা এক্সেপশনাল, এগুলা ওই রুলগুলা ফলো করে না। এভাবে আরো অনেক অনেক আছে যেগুলা রুলগুলা পড়ে কোন না, এগুলা এক্সেপশনাল গুলো আমাদেরকে শিখতে হবে। যেমন আমরা লিখলাম হু রোট দ্য লেটার, এটাকে আমরা প্যাসিভ করতে হবে। তো এটা একটা নিয়ম যে এটা তো ইন্টারোগেটিভ, তো আমাদেরকে ইন্টারোগেটিভ বসাইতে হবে। তো হু থাকলে প্রথমে বাই হুম বসাইতে হবে ইন্টারোগেটিভে, এই বাই হুম, এটা একটা এক্সেপশনাল রুল যে হু থাকলে বাই হুম বসাইতে হবে শুরুতে ইন্টারোগেটিভের। তো এখন বাই হুম বসালাম, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আছে, সাবজেক্ট বি টু অবজেক্ট। তো এটা যেহেতু ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভে আছে, আমাদেরকে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভে নিতে হবে। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভটা কি? পাস্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভ হলো সাবজেক্ট ওয়াজ ওয়ান বি থ্রি অবজেক্ট। তো এখন আমাদেরকে এজ টবলারটা নিতে হবে পাস্ট ইন্ডিপেন্ডেন্টের। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট এজ টবলারটা কি? প্যাসিভের এজ টবলার কোশ্চেন ওয়াজ ওয়্যার সাবজেক্ট বি থ্রি অবজেক্ট, এইভাবে। তো আমরা বাই হুম এটা নিচ্ছি এজ টবলার হিসেবে, এরপরে ওয়াজ ওয়্যার দুইটা থেকে একটা বসাইতে হবে। তাহলে আমরা লিখলাম
ওয়াজ লিখলাম। এরপরে B3 written the letter। এইভাবে by whom was written the letter, এইভাবে আমাদেরকে করতে হবে। হু থাকলে আমাদেরকে by whom লিখতে হবে, হু থাকলে by whom লিখতে হবে। এখন হু থাকলে যে by whom লিখতে হবে এমনটিও না, যেমন হু এর পরের ভার্বটাও আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। যেমন এখানে সেন্টেন্সটা লিখি, আমরা আরেকটা সেন্টেন্স লিখি, যেমন হু নোস ইউ, প্রশ্ন করলাম হু নোস ইউ, কে তোমাকে চিনে, এটাকে এখন আমরা প্যাসিভ করব। তো এটা প্যাসিভ করলে এখন কি, আমরা তো একটু আগে বলছিলাম যে হু থাকলে বাই হুম বসে, তো এখানে কি আমরা বাই হুম বসাবো? এখানে আমরা বাই হুম বসাবো না, এখানে টু হুম বসাবো, টু হুম বসাবো। কেন টু হুম বসালাম বাই হুম না বসিয়ে? কারণ এ নো, নো যখন প্যাসিভ হয় নো এর পরে টু বসে, বাই বসে না, এই জন্য আমরা এখানে বাই বসিয়েছি। আর রাইট এর পরে বাই বসে, এই জন্য আমরা বসিয়ে, এটা একটা রুল যে নন টু ইজ, ইজ না এখানে আর, এটা যেহেতু অবজেক্ট নিতে হবে আমাদেরকে, আর নিতে হবে, ইউর সাথে আর নিতে হবে। বাই হুম আর ইউ, নন, এভাবে করা যায়। আবার আমরা এভাবে করতে পারি হুম আর ইউ নন টু, এভাবে করা যায়। তো এগুলো হলো এক্সেপশনাল কিছু নিয়ম কানুন। আর সবসময় যে বাই বসবে এমনটি না, কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে বাই বসে না, উইথ বসে, এট বসে, ইন বসে। স্মোক ফিল্ড দ্য রুম, ধোঁয়ায় রুমটি পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো এটাকে আমরা প্যাসিভ করতে হবে। তো প্যাসিভ করলে এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডেফিনিট অ্যাক্টিভে আছে। তো প্যাসিভের পাস্ট ইনডেফিনিট সাবজেক্ট ওয়াজ আর বি থ্রি অবজেক্ট। তো সেই হিসাবে আমাদেরকে প্রথমে অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্টে বসবে, এই সাবজেক্টে আসি বসে যাবে। অ্যাক্টিভের অবজেক্টে প্যাসিভ সাবজেক্ট, তাহলে আমরা দ্য রুম লিখলাম, দ্য রুম। এরপরে টেন্স অনুযায়ী ভার্ব নিতে হবে। এটা যেহেতু ফার্স্ট ইনডেফিনিট আছে, আমাদেরকে পাস্ট ইনডেফিনিট প্যাসিভটা নিতে হবে। পাস্ট ইনডেফিনিট প্যাসিভটা কি? ওয়াজ ওয়ার বি থ্রি অবজেক্ট, সাবজেক্ট ওয়াজ ওয়ার বি থ্রি অবজেক্ট। তো সাবজেক্ট বসাইছি, ওয়াজ নিতে হবে, এটা যেহেতু নাম। বি থ্রি ফিল্ড, এটাই বি থ্রি। এখন ফিল্ড এরপরে বাই বসাইতে হবে, ওয়ার্ড থাকলে বসে যাবে, আর ওয়ার্ড না থাকলে আমাদেরকে বাই বসাইতে হবে। রুল এটা বলে। তো এখানে এই ফিল্ডের বেলা যখন আমরা আসব, আমরা বাই বসাবো না, আমরা বসাবো উইথ, ফিল্ড উইথ। এরপরে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হয়ে যাবে। এটা হলো সাবজেক্ট অ্যাক্টিভে, এটা চলে যাবে এদিকে, তাহলে এটা আমরা স্মোক হয়ে যাবে। এখানে কিন্তু বাই বসে নাই। দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক, রুমটি ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে গেল। এটা গেল অ্যাক্টিভ, এটা গেল প্যাসিভ। তাহলে আমরা এখানে বুঝতে পারছি সবসময় বাই নাও বসতে পারে। আশা করি আজকের মতো লেসন এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।